সিকিউরিটি অ্যাপারেটাস সাথে ইনভলভড, প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে, এবং এটা হয়েছে। এটা হয়তো আমাদের কোনো রকম সিকিউরিটি ল্যাপসেস আছে, অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। হাদির মতো একজন তুখোড় ছাত্র নেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আটক করতে হবে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যারা এদের সাথে জড়িত ছিল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম, এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রের যোগাযোগ আছে, এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে, বহু মাস ধরে, বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করেছে, এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা, তারা কি চাচ্ছেন। কারা কারা তারা এই ব্যক্তি এবং গোষ্ঠী? এটা যেহেতু এটা একটা রেকর্ডেড কনভারসেশন, আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে আমার বলার কিছু নেই। আপনি যদি একটু গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন, আপনি খুঁজে পাবেন এরা কারা, এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে। নিশ্চয়ই খুঁজে পাবো, এবং আমি হয়তো ধারণাও করতে পারি, কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি? আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে? না 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 না, এখানে আমি তো ওদের নামটাম বলতে চাই না। ওই একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম, ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমানকে, আপনি এটা খুঁজে পাবেন। ওকে, আমি এটা বলতে চাই নাই আপনাকে। সো ইউ উইল ফাইন্ড হু হি ইজ, এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায়। তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে, এবং সরকারের ভেতরেও আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান। এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন, শ্যাডো সরকার যাদের পারপাস সার্ভ করছে, তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে। এই তারাটা আমি আরেকটু স্পষ্ট হওয়ার কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা? দেশে তাদের সহযোগী কারা, সরকারের ভেতরে কারা? দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খতিয়ে, আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন, অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন, এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের এগেইনস্টে ক্রমাগত মিথ্যাচার, ক্রমাগত প্রপাগান্ডা চালানো হয়েছে, যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধভাবে মাসের পর মাস ধরে, সিন্স আগস্ট 2024। এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে, এবং এই লোকগুলাই ইলেকশনটা চায়। তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায়, যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায়, যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির ব্যাকড সরকার আসুক এটা চায়, ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে পজিশন করেছে, এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে, যেন সাধারণের কাছে, সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে খুব বাজে ভাবে, শুধুমাত্র তাদেরকেই না, তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে, এরা যেন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি। এবং ওদের ভিতরে যে লোকরা আছে, 2 থেকে 3 জন উপদেষ্টার মতো আছেন, আমি তাদের নাম বলবো না এখন, এটা আপনি আমাকে রিকোয়েস্ট করেন না নাম বলার জন্য, বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা। এদের সাথে আবার আপনার যার কথা বললাম, আপনার সুলাইমান লেসু বলি আমি ওকে, লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে, একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে, আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি, 2 অক্ষরের নাম, ওই পার্টির কিছু লোকজন আছে, এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে। ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা নেই, এটা আমি বহুবার বলেছি। ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা, এবং ছোটনের ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামের। খোদা বক্স এরপরে আসলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে, রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা।
এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে, তাদেরকে যে এই টাস্ক গুলো দেওয়া হচ্ছে, তাদের অ্যাকচুয়ালি কাজটা কি, তারা কি কাজটা করছেন বাংলাদেশে? আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি, তারা কাদের সাথে ইনভলভ ছিল, তারা কি কি করেছে অতীতে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে, আমি গতকালকে দেখলাম যে দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারে একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন আগে, ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন। এবং এরকম শুধুমাত্র সহকারী না, আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন, আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছি যে এই লোক খারাপ, সে কোনো কাজ করছে না। হ্যাঁ, হতে পারে, হি ইজ ফেইলিং, কিন্তু তার উপরেও যে এই যে খোদা বক্সকে নিয়ে আসা হয়েছে, খোদা বক্সকে কেন নিয়ে আসা হয়েছে, খোদা বক্সের কাজটা কিন্তু কি? এনারা তার উপরে চলে গেলেন কি করে? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি তাহলে কোনোভাবেই মানে আর কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে নন, আইন শৃঙ্খলা রক্ষায় অবশ্যই না, অবশ্যই না। এনারা ওই যে বললাম আপনার, যে সরকারের ভিতরে যে সরকার আছে, যারা সরকারের ভিতরে হায়ারার্কি ক্রিয়েট করেছে, যাদের বিভিন্ন মহলে এক্সেস আছে সরকারের ভিতরে, এরা এগুলা করছে। আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল, মিস্টার খলিলুর রহমানের সহকারী আছেন, এক বিশেষ সহকারী আছে একজন, তার নাম হচ্ছে মুস্তাইন জহির। মুস্তাইন জহির অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন, সে কাদের সাথে ইনভলভ ছিল, আমি যার কথা বললাম আপনার সোলাইমান, লেসু, এদের সাথে মোস্তাইন জহির ইনভলভমেন্ট কি, এদের সাথে ওই যে দুই অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি, ছোটনের ইনভলভমেন্ট কি, ছোটন, মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি, এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল 2018 সালের দিকে। এবং আপনি চিন্তা করেন, দিনে দুপুর বেলা বাংলাদেশের সীমান্ত দিয়ে, না না না, ওই যে সোলাইমান, লেসু, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই লেসুকে পার করে দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুর বেলা। এবং সে খুব সুন্দর করে নাচতে নাচতে ভেতরের দিকে প্রবেশ করে গেল, এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর নিজেদের কাছে। তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভিতরে ঢুকে গেল, সেখান থেকে সে আবার থাইল্যান্ডে চলে গেল। তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন, আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন, আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন? আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পড়েনি তখন, ইটস ন্যাচারাল, তাই না? এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে, আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন। আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন। এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে, সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা। ওকে, তো ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে, সব চুল টুল তার সব সাদা। এটা আমি কি নাম বলবো? মানে আমি যাকে বুঝছি, আমি কি নাম বলবো আপনি না বললে? না, তারপরে ওই লোক যখন ওইখানে গেল, থাইল্যান্ডে গিয়ে যখন পৌঁছালো, থাইল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করলো এই লোক। হ্যাঁ, তো যখন থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেল এই লোক, ফ্রান্সে তো সে গিয়ে কি করছে না করছে আপনি দেখতেই পাচ্ছেন। এবং গত বছরের 2024 সালের এপ্রিল মে মাসের দিকে, যার কথা বললাম, এই একই উপদেশটা তাসলিম খলিল ভাইকে, মেট্রো নিউজের এডিটর ইন চিফ, তাকেই কোথায় সে বলেছে যে অথবা তাসলিম খলিল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি। তো তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি ওনার মতো লোক বলছে, এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে, যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম, আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে, তেমন কোনো কাজকর্ম নাই, বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত, এরা তো অবশ্যই গত 16 বছর ধরে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক, তারা যেভাবে আওয়ামী লীগের সাথে কোঅপারেট করেছে এবং তারা সম্পর্ক এস্টাবলিশই করেছিল আওয়ামী লীগের সাথে, তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর কোনো রকমের অস্তিত্ব ছিল না। তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে, অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা, এটা তারা ইচ্ছাকৃতভাবেই হয়তো এটা তারা এই কাজটা করেছে, এটা আমি একেবারে গ্রহণযোগ্য না। তো এই কাজটার মাধ্যমে
তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে, কারণ নিঃসন্দেহে। তারা তাহলে আপনার গত কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই হ্যাঁ গোষ্ঠীটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন? ডক্টর ইউনূস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না। এটা কি কার্যকর হলেও বলে না, সরকারের ভেতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে। একটা হ্যাঁ, প্যারালাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায়? ওরকমই হয়তো কিছু একটা চায়, ওরকমই হয়তো তার কিছু একটা চায়। খুবই ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এখন একটু sorry, আসলে হ্যাঁ। হাদি হত্যাকাণ্ড সম্পর্কেও একটু যাব। তবে তার আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল রাত ভর তো যেই তো আপনাকে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের, যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি নেয়নি। এই জিনিসটাকে কিছু কতিপয় ব্যক্তি গোষ্ঠী গত কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, কিন্তু তার মানেটা কি? তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের দেখতে হবে? হুম, এবং ভারতের মতো একটা দেশ, যে আমাদের দেশের সাথে প্রায় 4,000 4,500 কিলোমিটারের মতো যাদের বাউন্ডারি আছে, ল্যান্ড বর্ডার আছে, আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি এর সাথে তো যুদ্ধ করে পারবেন না। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। এবং এই এই যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মধ্যে ইনভলভ হতে চায়? যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন। আপনার কাছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলো প্রিচ করা হচ্ছে, যেভাবে প্রথম আলোর উপরে আক্রমণ করা হচ্ছে, এবং গতকালকে রাত্রিবেলা দুটা পত্রিকা দেশের, শুধুমাত্র বাংলাদেশের উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে, এদেরকে আক্রমণ করা হলো। এতগুলো জার্নালিস্ট, 30-35 জন জার্নালিস্টের ওয়ার্কার, এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। হুম, শুধুমাত্র তাই না, পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে, আপনার ছায়ানট বলুন, উদীচী বলুন, এখানে আক্রমণ করা হলো কেন? আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে, তবলা ভেঙে ফেলা হচ্ছে, এগুলার দোষ কি? এবং আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে কারা কারা, বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশে সঙ্গীতের টিচার রাখা হুম, হবে না, প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোনো রকমের টিচিং হবে না, বিভিন্ন এরকম ন্যারেটিভ আমরা দেখেছি। পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাই কমিশনার, তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই সবকিছু দিয়ে আপনি মিলিয়ে দেখেন তো, এবং আমরা আমরা যেটা জানি যে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা, বাংলাদেশে হুম। পৌঁছানোর কথা। তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে, ওনার যে বাংলাদেশ উনি 17-18 বছর পরে যাচ্ছেন, এটাকে কি কেউ আন্ডারমাইন করার চেষ্টা করছে? এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থা অনেকগুলো যাওয়ার চেষ্টা প্রশ্ন করছে? জমে যাচ্ছে। একে একটু করি যে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো? কারণ তার নিরাপত্তা শঙ্কা এবং আরো কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয়। সেখান থেকে গ্রিন জি, সিগন্যালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য? সেই গ্রিন সিগন্যালটা জি। পেলেন এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে তখন কি আবার সেই শঙ্কাটা মানে উড়িয়ে দেয়া যায়? যেই শঙ্কাটার কথা এতদিন ধরে শুনছিলাম? আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না। মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড, এন্ড হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। আচ্ছা, সেটি আপনি মনে করছেন। আসি একটু আমি বলছিলাম যে হুম, হাতি হত্যাকাণ্ডের বিষয়েও একটু যাব। ও আচ্ছা, ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে হুম, এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে আপনি বেশ আগে থেকেই এই একটা প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, আমরা তো শুনছিলাম যে আ আ মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস আলম লিখছেন উই আর ইন ওয়ার। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ তো বলছেন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে। মাহমুদুর রহমান বলছেন যে আমরা ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি গোলাম আজম পুত্র তিনিও বলেছেন সেভেন সিস্টার্স আলাদা করা, তাদেরকে সহায়তা করা। রাওয়া হুম। ক্লাবের সভাপতি বলেছেন, এরকম আসলে অনেকেই বলছেন। আপনি বলছিলেন যে আমরা তো আসলে যুদ্ধে যাবার মতো আমাদের সেই সক্ষমতাও নাই বা এই সময় আসলে কে চায় যুদ্ধ করতে? সক্ষমতা নাই, তাহলে বাস্তবতাও তাহলে এটার তারা তারা আসলে সমর্থন করে। তারা আসলে কি চাইছেন? মানে তারা এই যে যুদ্ধ পরিস্থিতি করে তারা পারবো না একটা গেলেও সমঝোতা। অবশ্য নায়েবে আমির একটু আরেকটা লাইন একটু বলে দিই। জামাত ইসলামের নায়েবে আমির বলেছিলেন যে 50 লাখ তরুণ প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ লাগলে। জি। এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন, তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড, এবং যদি কেউ পলিটিক্যালি সাউন্ড
হয়েও থাকেন এদের মধ্যে দুই একজন, তাহলে তারা কেন এরকম হঠকারী মন্তব্য করবেন? এরকম হঠকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন। এবং এটা কেন করতে চাইছেন? আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন, আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত আহ, বলিষ্ঠ, অথবা একজন কেপাবল লিডার, অথবা নিজেকে স্টাবলিশ করতে যাচ্ছেন একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক আহ, বল আছে, অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে। কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো, পেছনের যে মেকানিজম গুলো আছে, আপনি যাদের দ্বারা ব্যাকড, তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমাদের যে ডেমোগ্রাফ, এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে, যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, ইরাকের কথা বলতে পারি, আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না। আমরা বেশ লিবারেল একটা কান্ট্রি। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি। আমরা কট্টরপন্থী দেশ না। আমরা সালাফিজম, আপনার এদেরকে আমরা ওয়াহাবিদের মতো আমরা না। আমাদের যে মুসলিম ইয়েটা আছে, আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না। আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে, কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার। হুম। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে, এই যে ধরেন আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ। আপনি তাদের কথা বললেন, এই যে মাহমুদুর রহমান, উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনাদেরকে দিয়ে উনি বলেন, হাসনাত সার্জিসদেরকে দিয়ে বলেন আর কি। এটাই আমি জানি, এবং এটা এটা সবাই জানে। ওরা যে দলটা করে এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন। এবং ওনার উদ্দেশ্যটা কি, সেটাও হয়তো আমরা আগামী 48 to 72 আওয়ার্স দেখতে পারবো, কেন কি কারণে তারা এগুলা করছে। কেন এই তো 48 to 72 আওয়ার্স, কেন মানে এই সময়টাকে আপনি বিশেষায়িত 48 to 72 আওয়ার্স আমি বললাম কারণ বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে। গতকালকে তো আমরা রাত্রবেলা দেখলাম একটা চরম ভ্যান্ডালিজম করা হয়েছে। প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আজকে আক্রমণ হয়েছে, এবং ভারতীয় হাই কমিশনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আবার 2-3 দিন আগে একটা লেখা পড়ে থাকেন, ফেসবুকেও আমার লেখা আছে, ওখানে টুইটারও বোঝা আছে, যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে। এবং এই তোড়জোড়টা তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে। সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে, তারা এখন সামনে এই জিনিসটাকে এমন ভাবে প্লেস করবে আর কি। কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে, জানাজার পরবর্তী সময়ে বেশ বড় রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে এদের। এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি, যে এটা রাতে দেখলাম সেরকম কিছু, নাকি অন্য আরো কোনো অস্থিতিশীলতার কথা বলছেন? আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ প্যানিক। কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরো দেশ থেকে লোক আসতে হবে জানাজায় অংশগ্রহণ করতে, সবাই দলে দলে ঢাকায় আসুন। বাংলাদেশে তো আসলে ধরেন জানাজার নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন, তারা অনেকেই আসবেন, আমি যতটা জানি অনেকেই যাবেন। আপনি কি পুরো বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে, এটা এমন আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে। তার মানে কি জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে? সেটা সেটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যটা এদের আছে, এবং লোকজন জমায়েত করে তারা কি কোনো বিদেশি এমবাসিতে ব্রিজ করতে চায়। তো এবং এই যে যদি তারা আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে 48 থেকে 72 আওয়ার্সের একটা, এই বিষয়কে আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে, গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে, তাদেরকে কোনো প্রস্তুতি আছে বলে হ্যাঁ আপনি জানেন? অবশ্যই জানেন, অবশ্যই আপনি জানেন তারা অবশ্যই। প্রস্তুত, নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওই রকমই একটা প্রস্তুতি? না না না, হাদিকে গুলি করে পালানোর
পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদেরকে এভাবে দেওয়া উচিত, কারণ যখন এই ঘটনাটা ঘটার পরে দেখেন একটা সময় তো ছিল, একটা পিরিয়ড তো ছিল, 4 থেকে 5 ঘন্টা পরে আইডেন্টিটিটা জানা যায়, এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট, এরা বেশ পরিকল্পিত ভাবেই তারা পালাতে সহায়তা করেছে। আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল, মোটরসাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল, এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য, হ্যাঁ এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে, তারা এখান থেকে পালিয়ে যাবে। সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই 1 থেকে 2 দিনের প্ল্যান এটা ছিল না, এটা অনেক দিনের প্ল্যান ছিল, এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কিভাবে হাদির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে। আপনি একটা ছেলেকে ঢোকালেন, কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন, এমন সেন্সিটিভ সময় এই ছেলেকে আমরা দেখলাম সে ইনকিলাব মঞ্চের অফিসে পর্যন্ত গিয়েছিল। তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে, তাই না? জি, নিঃসন্দেহে। এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে, তাকে যে 30টির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল, সেটি যেমন জানা ছিল, সব কিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল। তারপরে এই ঘটনাটি তো না থামানো গেল, না তাদের পালানোটা, বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল। এখানে মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না, তাহলে কি এরকম কিছু গোয়েন্দা ব্যর্থতা এরকম কিছু বলার সুযোগ আছে? আমি ঢালাওভাবে দোষ দেওয়া যাবে না। শুধু তাদের দেওয়া যাবে না, কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে? অনেকে বলছেন ডিপ স্টেটের ইনভলভমেন্ট আছে, আদৌ আছে কিনা আপনার কাছে, মানে এটাও একটু মানে জানতে চাই, ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা? ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে। আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল, এবং এই ছেলেটা যাদের সাথে রাজনীতি করতো আমরা কয়েকটা নাম সামনে এসেছে, ইসমাইলের নাম সামনে এসেছে, আপনার সম্রাটের নাম সামনে এসেছে, আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লবের নাম সামনে এসেছে, এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে, সূত্র মানে আপনার কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না, এটা আপনি বলেন আওয়ামী লীগ কেন্দ্রিক সূত্র বলেন, আন্ডারগ্রাউন্ড রেডের সূত্র বলেন, আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হচ্ছে এটার বিষয়ে। এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোঅর্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব, সম্রাট, এই চক্রে মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের, ওই চক্রের পরিকল্পনায় এই কাজটা করেছে। জি, আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ, আপনার পোস্টগুলো আমি খেয়াল করি, আপনি লিখেওছেন যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন, মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন সেরকম সম্পৃক্ততা কিনা, যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন, হাসনাত, সার্জিস, এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন, যেটাকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা, সেরকম আসলে এও লুকিয়ে থেকে, তাছাড়া এত কাছে আসলো কি করে হাদির? আচ্ছা।